আচ্ছা, একজন আমাকে একটু কনফার্ম করো স্লাইড গুলো মুভ করছে কিনা। Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা গত দিনের মূল যে বিষয় ছিল জেনারেল এনার্জি ইকুয়েশন, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অ্যাপ্লাই করে আমরা জেনারেল এনার্জি ইকুয়েশন ডেরাইভ করেছিলাম না? তো এই ছিল জেনারেল এনার্জি ইকুয়েশন। এটা কম্প্রেসিবল, ইনকম্প্রেসিবল, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, রিয়েল, আইডিয়াল। শুধু এখানে একটাই লিমিটেশন ছিল, সেটা হচ্ছে তোমার স্টেডি স্টেট প্রসেস। হ্যাঁ, সেটা কনসিডার করেছিলাম আমরা, অ্যাসিউম করেছিলাম। হুম। এটাকে আমরা পরে সিম্পলিফাই করেছি বিভিন্ন অ্যাজাম্পশন ধরে, তাই না? ফাইনালি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে বার্নৌলি থিওরাম। ওকে, বার্নৌলি থিওরাম। তো এখান থেকে আমরা কি বলতে পারি? প্রেসার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড, দ্যাট ইজ দ্য টোটাল হেড কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ, যদি এটা ফ্রিকশনলেস ফ্লুইড হয়। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল। তারপর হঠাৎ করে পাওয়ার, আমার এখানে পাওয়ার চলে গিয়েছিল। তো বাট যতটুকু কন্টেন্ট মূল ছিল আমরা সেগুলো কভার করতে পেরেছিলাম। হুম। এগুলো বলেছিলাম: প্রেসার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড, টোটাল হেড। যদি ফ্রিকশন থাকে কোথাও, তাহলে টোটাল হেড অ্যাট এ পয়েন্ট মাইনাস এইচ এল ইকুয়ালস টু টোটাল হেড অ্যাট দ্য সেকেন্ড পয়েন্ট। যদি তোমার মেশিন ডিভাইস থাকে তাহলে আমরা কি বলবো? টোটাল হেড অ্যাট এ পয়েন্ট প্লাস এনার্জি অ্যাডেড বাই দ্য মেশিন মাইনাস টোটাল, মানে হেড লস ডিউ টু ফ্রিকশন, দ্যাট ইজ দিস ওয়ান, ইকুয়ালস টু টোটাল হেড অ্যাট পয়েন্ট টু। টোটাল হেড অ্যাট পয়েন্ট ওয়ান প্লাস এনার্জি অ্যাডেড বাই দ্য মেশিন ডিভাইস। ওকে, এখান থেকে মাইনাস যাবে হচ্ছে তোমার হেড লস ডিউ টু ফ্রিকশন ইকুয়ালস টু টোটাল হেড অ্যাট পয়েন্ট টু। এই হচ্ছে তোমার ইকুয়েশন। এই হেড, টোটাল হেডের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকবে, দিস ওয়ান, দিস ওয়ান, দিস ওয়ান। ওকে, এখন আরেকটা বিষয় আমরা দেখবো, ছোট্ট একটা ইকুয়েশনের মতো না, ডেফিনেশন। এগুলা মৌলিক কিছু না, এগুলা ক্যালকুলেশনের সুবিধার্থে কিছু কিছু বিষয় আমাদের ব্যবহার করতে হয় সেগুলোর মতো। যেমন পাওয়ার। পাওয়ার কি? কারণ অনেক সময় তোমাকে ডিরেক্টলি বলা থাকবে মেশিনে পাওয়ার এত, এই আননোন গুলা বের করো। তাহলে ইকুয়েশনটা আমাদের একটু জেনে রাখা দরকার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, রাইট? তা এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এনার্জি পার ইউনিট ওয়েট ইকুয়াল টু ওয়েট পার ইউনিট টাইম। কারণ এইটা এনার্জি পার ইউনিট ওয়েট, এটা আমরা দেখেছি গতদিন। এনার্জি পার ইউনিট ওয়েট কি? মেশিন ডিভাইস এইচ এম বা এম যেটা ছিল, তাই না? আর ওয়েট পার ইউনিট টাইম, দ্যাট ইজ দ্য ওয়েট ফ্লো রেট। তাহলে পাওয়ার ইকুয়াল টু বলা যায় এনার্জি পার ইউনিট ওয়েট মাল্টিপ্লাইড বাই ওয়েট পার ইউনিট টাইম। তাহলে এখানে আমরা কি বসাচ্ছি? এইচ বা এইচ এম, অর্থাৎ পাম্প বা টারবাইন যেটা বলতেছি, ওই যে তোমার এনার্জি পাম্প যদি বলি, এখানে আমরা পাম্পই বলবো সাধারণত। তো এটা হবে এইচ এম, ছোট এইচ, এইচ এম আমরা একটু আগে যেটা দেখেছি। এটা জি, ওয়েট ফ্লো রেট। ঠিক আছে, জি কে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি? ভলিউমেট্রিক ফ্লো রেট ইনটু গামা। ঠিক আছে, এটা। তাহলে পাওয়ারের ইকুয়েশন হচ্ছে এটা। অনেক সময় আমাদের পাওয়ারকে কিলোওয়াটে দেওয়া থাকে, তাহলে এটাকে 1000 দ্বারা ভাগ করো, তাহলে পাওয়ার ইন কিলোওয়াট ইকুয়াল টু গামা কিউ এইচ পি। এই যেটা 1000, এই গামা হচ্ছে স্পেসিফিক ওয়েট, কিউ হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট, এইচপি বা এইচ এম যেটাই বলো, এটা হচ্ছে এনার্জি ডেভেলপড বাই দ্য পাম্প। ওই যে মেশিন, মেশিন যেটা বলতেছি এম, সে এম। মেশিন হচ্ছে ইন জেনারেল ফর্ম, এই কারণে এম, আর এখানে আমরা পাম্প বলতেছি এই কারণে পি। ওকে, সো এই ইকুয়েশন ব্যবহার করে আমরা, এটার একটা ডেফিনেশন বা ইকুয়েশন, হ্যাঁ, জাস্ট ফ্রম ডেফিনেশন। এখন এইটা কি কাজে লাগতে পারে? হ্যাঁ, আমি, আমাদের অনেক ভালো ভালো প্রবলেম সলভ করা আছে, সেগুলো আমরা দেখবো। তো এখানে আমরা, এখানে তোমাদের একটু আমি দ্রুত যাচ্ছি, এর মানে এটা না যে আমি না পড়ে চলে যাচ্ছি।
সামনে অনেক ভালো ভালো প্রবলেম আসবে, সেগুলো আমরাই করবো। এগুলো খুব ছোট, খুব সহজ, এগুলা কখনো আসবে না। হ্যাঁ, এত সহজ সহজ বিষয়, এই কারণে এখানে এখানে সলভ করার দরকার নাই। এই প্রবলেমের ক্ষেত্রে, হ্যাঁ, এই প্রবলেম, এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে ইউজ করব? এই যে আমরা এই কোয়েশ্চেনটা দেখলাম, এটা অ্যাপ্লিকেশনটা কি? দেখো, এই প্রবলেমে বলা আছে পাম্প, পাম্প হচ্ছে এই কই পাম্পের কিলোওয়াট, এই বলা আছে পাম্প, ইফ দ্য পাম্প পুটস 16 কিলোওয়াট ইনটু দ্য ফ্লো। ওকে, তাহলে পাম্পের পাওয়ারটা কিলোওয়াটে দেওয়া আছে। তাহলে কিলোওয়াটের ডেফিনেশন এত, 16 ইকুয়ালস টু আমরা কি পড়েছি? আমরা দেখেছি হচ্ছে গামা, এই হচ্ছে গামা, এই পর্যন্ত গামা, কিউ এইচপি ভাগ 1000, তাই না? তাহলে এইটা থেকে আমরা একটা রিলেশনশিপ পেলাম, এটা অ্যানাদার ইকুয়েশন। ওকে, সো এই যে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, হ্যাঁ, দুইটা পয়েন্টের মাঝে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন, এখানে কিছু আননোন আছে, সে আননোনকে বের করার জন্য আরেকটা ইকুয়েশন লাগবে। হ্যাঁ, এই হচ্ছে ইকুয়েশন। তাহলে আমরা পাওয়ারের ইকুয়েশনটা এরকম ভাবে দেওয়া থাকবে, পাওয়ার দেওয়া থাকবে, তো এটাকে আমাকে অন্যান্য ইয়ের সাথে রিলেট করতে হবে। ওকে, খুব আমরা ভালো ভালো আর অন্য ভালো মানের প্রবলেম গুলো বিস্তারিত বলবো। এখানে জাস্ট আমি একটু দেখাচ্ছি কিভাবে এই ইকুয়েশনটা বা ডেফিনেশনটা ব্যবহার করবা। এখন কেভিটেশন নামে আরেকটা বিষয়। কেভিটেশনটা কি? ফেনোমেনন অফ কেভিটেশন। কেভিটেশন এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, এটা আমরা চাই না। এটা একটা ফ্লুইড ফ্লো সিস্টেমের মধ্যে এই কেভিটেশনকে আমরা, উই ডু নট ওয়ান্ট কেভিটেশন, উই অলওয়েজ ওয়ান্ট টু সাপ্রেস দিস অর প্রিভেন্ট দিস। আমরা এটাকে দমায় রাখবো বা এটাকে হতেই দিব না। হ্যাঁ, তো এটা কি? এটা একটা ফ্লুইড ফ্লো চ্যানেলে যদি লিকুইড ফ্লো হয়, তখন এটা হতে পারে গ্যাস বা বাইফারের জন্য এটা না। এটা কি আসলে বিষয়টা? ধরো এটা একটা যদি পাম্প হয়, এটা যে পাইপলাইন হয়, এই রেড বক্স যেটা দেখতে পাচ্ছি পাইপলাইন, হুম, লিকুইড ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, তাই না? লিকুইড ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে। এখন এখানে একটা পয়েন্ট চিন্তা করো, কোনো কারণে এই পয়েন্টের প্রেশারটা যদি খুব কমে যায়, হ্যাঁ, খুব কমে গিয়ে তার ইকুইলিব্রিয়াম প্রেশার, দ্যাট ইজ স্যাচুরেশন ভ্যাপার প্রেশার, যেটা ওই পর্যন্ত চলে আসে, আই এম টকিং অ্যাবাউট দ্য সিস্টেম প্রেশার। ওকে, তো এই একটা পয়েন্ট, এই পয়েন্টে প্রেশার যদি কমে যায়, তাহলে কি হবে? এই লিকুইডটা ভ্যাপোরাইজ করবে, অর্থাৎ লিকুইড ভ্যাপার ফর্ম করবে, ভ্যাপোরাইজেশন হবে। ওকে, তো এই ব্যাফর হলে কি হবে? এই ব্যাফর হলে এই ব্যাফরগুলো এখানে ফ্লোর মধ্যে অ্যাকুমুলেটেড হবে। এই ব্যাফরগুলো ওয়ালের মধ্যে হ্যামারিং এর মতো, যেমন তুমি হাতুড়ি দিয়ে একটা ওয়াল পিটাচ্ছ, যেমন একটা সমস্যা, ওয়ালটা যে কোনো সময় ভেঙে যেতে পারে, ঠিক তেমনি এই ভ্যাপোরাইজেশনের ফলে লিকুইড থেকে যে বাবলগুলো তৈরি হবে, ব্যাফর তৈরি হবে, হ্যাঁ, এগুলো বাবল ফর্মে থাকবে, এগুলো হ্যামারিং এর মতো ওয়ালের ড্যামেজ তৈরি করার চেষ্টা করবে। ওকে, আবার যখন প্রেশারটা কমে যাবে, এই বাবলগুলো কলাপস করবে, কলাপস করার সময়ও এক ধরনের ব্লাস্টিং তোমার ইফেক্ট তৈরি করবে ওয়ালের মধ্যে। ওকে, তাহলে এই যে ঘটনাটা ঘটছে, একটা ফ্লো চ্যানেলের মধ্যে কোনো কারণে যদি প্রেশার কমে যায়, এবং কমতে 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 যদি ক্রিটিক্যাল একটা প্রেশার, অর্থাৎ স্যাচুরেশন ভ্যাপার প্রেশারের সমান হয়ে যায়, অর্থাৎ ওখানে ভ্যাপোরাইজেশন স্পন্টেনিয়াসলি হচ্ছে, এরকম সিনারিও যদি হয়, তাহলে দেখবো ওখানে ব্যাফর ক্রিয়েট হবে। এই ব্যাফরগুলো হ্যামারিং এর মতো ওয়ালে, এই ফ্লো চ্যানেলের ওয়ালে আঘাত করবে, ওয়াল ড্যামেজ করবে, এবং প্রেশারটা যদি একটু কমে যায়, প্রেশারটা যদি বেড়ে যায়, আবার বাবল গুলো কি করে কলাপস করে ভেঙে যেয়ে আরেকটা প্রেশার তৈরি করবে। এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে কেভিটেশন। আমরা এটা চাই না। এই কেভিটেশন হলে এটা ফ্লো চ্যানেলে ফিজিক্যাল ড্যামেজ তৈরি করে, ফ্লোর মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন তৈরি করে। হুম, আমরা এই কারণে এটা চাই না। এখন দেখো, আমি যদি এই দিকে, এটা কেন হয় দেখো, কিভাবে হতে পারে। আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, তো ফ্লুইড ফ্লোর মধ্যে আমরা কি কি দেখলাম? আমরা বার্নৌলি থিওরাম মনে করলাম, এনার্জি ইকুয়েশন ভ্যালিড, তাই না? এনার্জি ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? যখন ফ্লুইড ফ্লো হবে, তার বিভিন্ন পয়েন্টে টোটাল এনার্জি সমান। এখন টোটাল এনার্জি, এনার্জি যেহেতু কনস্ট্যান্ট, এখন ধরো যদি কোথাও ভ্যালোসিটি, ফ্লোটা এমন ভাবে হচ্ছে ভ্যালোসিটি কমে যাচ্ছে, তাহলে কি হবে?
এলিভেশন জেড সমান ভেলোসিটি কমে যাচ্ছে, তাহলে কি হবে, প্রেসার বাড়বে। আবার ধরো এই লাইন বরাবর তোমার এলিভেশন চেঞ্জ হচ্ছে না, জেড কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি অনেক বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, অ্যাকর্ডিং টু দ্য বার্নৌলি থিওরাম প্রেসারটা কমে যেতে বাধ্য। এখন এইভাবে কিন্তু প্রেসার কমতে পারে। হ্যাঁ, কোনো কারণে যদি ভেলোসিটি হেড বা অন্যান্য হেড বেড়ে যায়, তাহলে প্রেসার হেড কমে যাবে, এবং প্রেসার হেড কমে গেলে ভ্যাপোরাইজেশন শুরু হবে। এবং দেখ, যখন এই প্রেসারটা কমে 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 একই টেম্পারেচারে করেসপন্ডিং স্যাচুরেটেড ভ্যাপার প্রেসারের সমান হয়ে যাবে, তাহলে একবারে ডাইনামিক ইকুইলিব্রিয়াম ফর্মে, অর্থাৎ স্পন্টেনিয়াসলি ভ্যাপার তৈরি হবে। হ্যাঁ, এই যে ভ্যাপার ক্রিয়েশনটা, এবং পরবর্তীতে এটা হাই প্রেসারে যে কলাপস করা, টোটাল ফেনোমেননটাকে বলা হয় কেভিটেশন। ওকে, আচ্ছা। সো আমরা এটা চাই না। সো এটা কিন্তু শুধু লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ভ্যাপর থেকে তার গ্যাস বা ভ্যাপর ফ্লোর মধ্যে তো আর ভ্যাপর ফ্লো তোমার নতুন করে আর ভ্যাপর তৈরি হতে পারে না, ভ্যাপরাইজেশন হতে পারে না, তাই না? এটা লিকুইড ফ্লোর মধ্যে এই ভ্যাপর কেভিটেশন ঘটে। তাহলে এখন যে ক্রিটিক্যাল একটা প্রেশার বললাম, সেই প্রেশারটা কি দেখো। ক্রিটিক্যাল প্রেশার পি, পি ক্রিটিক্যাল বাই গামা, হেড ফর্মে লিখলাম, অ্যাবসলিউট ইকুয়ালস টু পিবি বাই গামা। এই যে ব্যাপার প্রেশার, স্যাচুরেটেড ব্যাপার প্রেশার, তাহলে এই প্রেশারটা যদি কোন একটা সিস্টেমের, এই প্রেশারটা এমন প্রেশার, আমরা চাই সব সময় প্রেশারটাকে, কোন একটা সিস্টেমের প্রেশারটা সব সময় এই ক্রিটিক্যাল থেকে বেশি থাক। ক্রিটিক্যালের সিস্টেম প্রেশারটা কমে কমে যদি এই ক্রিটিক্যালের সমানও হয়ে যায়, দ্যাট মিন্স কি, ওই টেম্পারেচারে স্যাচুরেটেড ভ্যাপার প্রেশার সমান, দ্যাট মিন্স এখানে কিন্তু, এখানে পৌঁছাই গেলেও কিন্তু ভ্যাপোরাইজেশন হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট, যদি তুমি ওখানে ক্যাভিটেশন না চাও, তাহলে ডিজাইনটা এমন হতে হবে যে কারণে প্রেশার কমুক না কেন, কখনো এর সমান হবে না, সব সময় এর চেয়ে বড় হবে, তাহলে ক্যাভিটেশন হবে না। হুম, তাহলে এই হচ্ছে একটা কন্ডিশন। আমি একটা ডিজাইন কন্ডিশন দিয়ে দিলাম, অর্থাৎ তুমি যখন অ্যাজ ইঞ্জিনিয়ার একটা ফ্লো চ্যানেল, ফ্লো নেটওয়ার্ক বা পাইপিং সিস্টেম ডিজাইন করবা, তোমাকে খেয়াল রাখতে হবে যেন কোনো ইন্ডিভিজুয়াল পয়েন্টেই প্রেশার যাতে এই ক্রিটিক্যাল প্রেশারের দ্বার কাছে না আসে, ক্রিটিক্যাল প্রেশার থেকে অ্যাবাভ থাকে। অ্যাবাভ থাকলে তাহলে সেখানে ক্যাভিটেশন হবে না বা সিগনিফিক্যান্ট হবে না। ওকে, তাহলে এই হচ্ছে একটা শর্ত, কন্ডিশন, যার মাধ্যমে আমরা খেয়াল রাখবো ডিজাইনের সময় যাতে ক্যাভিটেশন না হয় বা প্রেশার ড্রপ করে এর কাছাকাছি যাতে না আসে। এখন আমরা আমরা গতদিন জেনারেল এনার্জি ইকুয়েশনটা দেখেছি, আমরা ইন্টিগ্রেটেড ফর্মে লিখলাম। হ্যাঁ, জেনারেল এনার্জি ইকুয়েশন, প্রেশার হেড, এলিভেশন হেড, ভেলোসিটি হেড প্লাস ইন্টারনাল এনার্জি, টোটাল হেড প্লাস কিউ, টোটাল হেড এট পয়েন্ট টু, তাই না? এখানে অ্যাজাম্পশন কি ছিল? এখানে অ্যাজাম্পশন আলফা ইকুয়াল টু 1 ধরেছি, নো মেশিং ডিভাইস, আলফা ইকুয়াল টু 1। আচ্ছা, এখন যদি কম্প্রেসিবল সিস্টেম হয়, আমরা এটাকে একটু রিডিউস করব ফর এ কম্প্রেসিবল সিস্টেম। এখানে আসো, আমরা এখান থেকে এখানে আসব, কিভাবে আসলাম? কম্প্রেসিবল সিস্টেম যদি হয়, তাহলে আমরা অনেক সময়, এবং গ্যাসিয়াস সিস্টেম, কম্প্রেসিবল মানে তো গ্যাসিয়াস সিস্টেম, আমরা অনেক সময় এই ইন্টারনাল এনার্জি আর প্রেশার, ইন্টারনাল হেড, ইন্টারনাল এনার্জি বা প্রেশার এনার্জি, এই দুটাকে আমরা কম্বাইন করে কি বলি? এনথালপি। ইন্টারনাল এনার্জি হেড প্লাস প্রেশার হেড, এই দুটার সামেশন হবে হচ্ছে এনথালপি। এনথালপি পার ইউনিট ওয়েট অফ দ্য ফ্লুইড, এটা গ্যাসের ক্ষেত্রে এই ডেফিনেশনটা। ইন্টারনাল এনার্জি পার ইউনিট ওয়েট, প্রেশার হেড পার ইউনিট ওয়েট। ওকে, তো এটা হচ্ছে এনথালপি। ওকে, তাহলে আমরা এই দুটাকে সাম করে এনথালপি লিখবো, এনথালপি লিখলাম। এখন দেখো এই Z1 Z2 নাই এখানে, এটা কোথায় গেল? সবকিছু আছে, কিউ আছে, বি আছে, বি আছে, পি এবং আই কে কম্বাইন করে আমরা এইচ লিখলাম, তাহলে এখানে জেড কই? জেড হচ্ছে, যেহেতু আমরা কম্প্রেসিবল সিস্টেম, হ্যাঁ, গ্যাস বা ভেপর, এই গ্যাস বা ভেপরের ক্ষেত্রে এই জেড ইটসেলফ টার্মটা
অন্যান্য গুলার তুলনায় অনেক 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 কম হয়। এই কারণে চেঞ্জ ইন জেড এর ম্যাগনিটিউড অনেক কম। সো এই ইকুয়েশন থেকে we can omit z for compressible or gaseous system. Okay, so this is your energy equation in the form of in the enthalpy. Okay, provided that এখানে z নাই, z-টাকে আমরা omit করেছি। এর মানে না যে একেবারে z এর কোনো পরিবর্তন নাই, আছে, ইনসিগনিফিকেন্ট। এই কারণে বাস্তবিক বিবেচনায় আমরা এটাকে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমরা এটাকে z-টাকে omit করে নিয়েছি। সো দিস ইজ ইউর এনার্জি ইকুয়েশন ফর কম্প্রেসিবল সিস্টেম। এখানে আসো, আমরা এখন পর্যন্ত মৌলিক যে সবচেয়ে বড় বিষয়টা জেনেছি সেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন, তাই না? সেই এনার্জি ইকুয়েশনটা যে আমরা ডেরাইভ করেছি, ফার্স্ট যে জেনারেল ইকুয়েশনটা ডেরাইভ করেছিলাম, ওটা কিভাবে? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্যাট ইজ ওয়ার্ক প্লাস হিট প্লাস চেঞ্জ ইন এনার্জি। ওয়ার্ক প্লাস হিট প্লাস চেঞ্জ ইন এনার্জি অফ দ্য সিস্টেম, that was the first law of thermodynamics. এখন ওখান থেকে আলটিমেটলি শেষে ফাইনালি বার্নৌলি থিওরাম এসেছিলাম, তাই না, বিভিন্ন অ্যাজাম্পশন করে। তো আমরা একইভাবে বার্নৌলি থিওরামে পৌঁছাবো, এনার্জি ইকুয়েশন ডেভেলপ করব, বাট এখানে অ্যাপ্রোচটা ভিন্ন। ওখানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছিল, এখানে আমরা নিউটনস ল অফ মোশন, পি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ, সেকেন্ড ল অফ মোশন, ওইটা অ্যাপ্লাই করে আমরা বার্নৌলি ইকুয়েশনটা ডেভেলপ করব। ওকে, আমরা দেখি। তো আমরা শুরু করার আগে একটু এই ডায়াগ্রামটা দেখে নিই। দেখো, এই যে আমি যাচ্ছি, রেড পয়েন্টটা চিন্তা করো আমার কার্সর, এই যে একটা কার্ভ, এটা হচ্ছে স্ট্রিম লাইন, এই বরাবর ফ্লুইড ফ্লো হচ্ছে, আমরা ধরলাম স্ট্রিম লাইন, একটা স্ট্রিম লাইন। ওকে, আমরা এই বরাবর ছোট্ট একটা ডিফারেন্সিয়াল ফ্লুইড এলিমেন্ট, সিলিন্ড্রিক্যাল, ছোট্ট, কিন্তু এটা আমি বড় করে দেখাচ্ছি বোঝানোর জন্য, ডাইমেনশন গুলো বোঝানোর জন্য, বাট এটা কিন্তু ছোট্ট ডিফারেন্সিয়াল। তাহলে এইটা একটা সিলিন্ডারে কি থাকে, লেন্থ থাকে, লেন্থটা ধরলাম ডিএস, ফ্লো ডিরেকশনে তার লেন্থ ডিএস, তার এই যে এরিয়া থাকে, এই যে এরিয়া, এই এরিয়া হচ্ছে ডিএ। ওকে, এই পয়েন্টে প্রেসার, ইনওয়ার্ড প্রেসার, তাহলে এই যে সারফেসটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই ক্রস সেকশনে প্রেসার কাজ, ফোর্স কাজ করবে পি ইন্টু ডিএ, তাই না, এফ ইকুয়াল টু পি এ, এই ফর্মুলা দিয়ে। এখানে দেখো এটা ইনওয়ার্ড কাজ করবে, এখানে ফোর্স কি, পি প্লাস ডিপি, হ্যাঁ, ইন্টু ডিএ। এখানকার ফোর্স লিখলাম, টার্মটা লিখলাম, চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জটা, এই দুটো পয়েন্টের চেঞ্জ। প্লাস মাইনাস ভিন্ন বিষয়, এটা মাইনাস হলে এটা এটা ছোট হবে, তাই না? তাহলে দেখো এখানে ফোর্স কি কি আছে, এই বরাবর যখন ফোর্স করবে, আমরা এনার্জি ইকুয়েশন ডেভেলপ করব ফ্রম দ্য সেকেন্ড ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমার ব্যালেন্সের মধ্যে যতগুলো ফোর্স আছে সবগুলো ফোর্স অ্যাড করতে হবে, তাই না? তাহলে এখানে একটা ফোর্স, যেহেতু ফ্লোটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এর উপর এই ডিরেকশনে একটা কি থাকবে, আমরা এই ডিরেকশনে ফোর্স ব্যালেন্স করব। তাহলে এই ডিরেকশন অবশ্যই একটা প্রেসার ফোর্স থাকবে, এই যে প্রেসার ফোর্স, এখানে এখানে একটা প্রেসার ফোর্স, এটা, আর এখানে একটা প্রেসার ফোর্স, এটা, এই দুটো নেট একটা হবে। আর কি থাকবে, এই যে এটার ওয়েট, এই যে একটা ডিফারেন্সিয়াল সিলিন্ডার নিলাম, হ্যাঁ, ডিফারেন্সিয়াল সিলিন্ডার, এটা এটার এটার যে ওয়েটটা আছে, একবার সেন্টার দিয়ে, সেন্টার অফ গ্রেভিটি দিয়ে নিচের দিকে কাজ করবে, তাই না? তাহলে এই যে তুমি স্ট্রিম লাইনটা ইনক্লাইন্ড উইথ দ্য হরিজন্টাল, তাই না, হরিজন্টাল লাইন, তাহলে এইটার আমি, এটা তো ভার্টিক্যালি নিচে কাজ করতেছে, তাই না? তাহলে আমি এটার একটা এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট অবশ্যই পাবো, থিটা, একটা থিটা নিয়ে, এইটা যদি থিটা হয়, অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই থিটা নিয়ে আমি এই ডিরেকশনে কি পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্সের কম্পোনেন্ট পাবো। ওকে, তাহলে এখানে টোটাল, হ্যাঁ, তাহলে আমরা দেখি এই ডিরেকশনে, এই ডিরেকশনে কি কাজ করতেছে, এই ডিরেকশনে যে প্রেসার ফোর্স কি হবে, প্রেসার ফোর্স, এটা হচ্ছে এই পয়েন্টে, হ্যাঁ, মাইনাস, হ্যাঁ, এদিকে যেহেতু এটা এই ভিন্ন ভিন্ন দিকে কাজ করতেছে, মাইনাস পি ইকুয়াল ডিপি, পি প্লাস ডিপি ইন্টু ডিএ, এই দুটো কাটাকাটি করো, কাটাকাটি করলে মাইনাস ডিপি ডিএ থাকবে, ঠিক আছে? এই দুটার ব্যালেন্স কি, মাইনাস ডিপি ডিএ। তাহলে আমরা আমার এই ডিরেকশনে, ফ্লো ডিরেকশনে তোমার প্রেসার ফোর্স এর সামেশন হচ্ছে এটা। আচ্ছা, একটা কম্পোনেন্ট আমার চলে আসলো। এখন আর কি, আরেকটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স নিতে হবে এদিকে।
তাহলে এটা টোটাল ওয়েটটা কত আগে বের করো। হ্যাঁ, এটার ওয়েট কি? এটা হচ্ছে লেন্থ, ডিএস লেন্থ, আর এটা হচ্ছে এরিয়া। তাহলে এটা পেলাম ভলিউম। ভলিউমকে আমি গামা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা হচ্ছে টোটাল ওয়েট। ঠিক আছে, এই ওয়েটের থিটা কম্পোনেন্ট নিবা, তাহলে এটা কি কস থিটা। হ্যাঁ, এই যে ওয়েট নিলাম, ওয়েটের কস থিটা, কস থিটা ইকুয়ালস টু ডিজেড বাই ডিএস। হুম, তাহলে হচ্ছে এই হচ্ছে তোমার এই ডিরেকশনে, এই ডিরেকশনে, এই ডিরেকশনে গ্রেভিটেশনাল ফোর্স। এটা যেহেতু এটার কম্পোনেন্ট যদি নাও, এই কম্পোনেন্টটা এদিকে কাজ করবে। আমরা এটা পজিটিভ সাইড ধরেছি, এটা পজিটিভ দিক, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ হলো। ওকে, আচ্ছা, আমরা একটু জেড বলতে কি বুঝাচ্ছি? জেড বলতে বুঝাচ্ছি এই যে এরিয়াটা দেখছি, এরিয়ার যে সেন্টার, এই সেন্টার, আবার এই যে এরিয়াটা, এই এরিয়ার যে সেন্টার, হ্যাঁ, এই দুইটা সেন্টারের ভার্টিক্যাল ডিস্টেন্স জেড। ওকে, এই সেন্টার থেকে দিক যাও, এই সেন্টার থেকে নিচে আসো, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ডিজেড। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে প্রেসার ফোর্স, আর এটা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স। ওকে, তাহলে আমরা ফোর্স ব্যালেন্সে চলে যাই। তাহলে আমরা ফোর্স ব্যালেন্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফ বসাও, এ হচ্ছে প্রেসার ফোর্স, এ হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স, ইকুয়ালস টু এম এ। এম কি? ডি এ ডিএস, ভলিউম ইন্টু রো, এইটা হচ্ছে এম, এই অংশটুকু হচ্ছে এম। এরিয়া ইন্টু ডিএস, দ্যাট ইজ ভলিউম ইন্টু ডেন্সিটি ইকুয়াল টু ম্যাস। ম্যাস ইন্টু এ, অ্যাক্সিলারেশন, এই হচ্ছে অ্যাক্সিলারেশন, তাই না? ভেলোসিটি আর চেঞ্জ ইন ভেলোসিটি। ওকে, ভেলোসিটি ইন্টু চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দ্য ডিস্টেন্স। এটা দেখো, ডাইমেনশনাল অ্যানালাইসিস করো, এটা অ্যাক্সিলারেশনের ইকুয়েশন এ। তাহলে আমরা, এই হচ্ছে আমার ফোর্স ব্যালেন্স, এফ ইকুয়াল টু এম এ, নিউটন সেকেন্ড যে নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র, এই সূত্র থেকে আমরা এটা পেলাম। ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, যদি এই রো মাইনাস রো ডি এ দ্বারা ভাগ করি উভয় দিকে, তাহলে তোমার এই অংশটা আসবে। সিম্পল ম্যাথমেটিক্স, রো মাইনাস রো ডি এ দ্বারা ভাগ করো, উভয় পক্ষকে মাইনাস রো ডি এ দ্বারা ভাগ করো, এই হচ্ছে ইকুয়েশন চলে আসলো। হুম, এই হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন, ওখানে ফোর্সের বিভিন্ন কম্পোনেন্ট গুলো বসিয়ে ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট করে আমরা এখানে চলে আসলাম। ওকে, এখানে কি আছে দেখো, ডিপি একটা টার্ম আছে, এটা হচ্ছে ইট ইজ ইন্ডিকেটিং দ্য চেঞ্জ ইন প্রেসার হেড, ডিভি চেঞ্জ ইন ভেলোসিটি, ডিজেড চেঞ্জ ইন এলিভেশন ইকুয়ালস টু জিরো। ওকে, এই ইকুয়েশনটার একটি স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে তোমার লিওন হার্ড ইউলার ইকুয়েশন। সিম্পলি আমরা এটাকে ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন বলবো। এটাকে সিম্পলি সায়েন্টিস্ট বা রিসার্চারের নাম অনুসারে ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল কেন? আমরা এই শুধু পরিবর্তনটা, আমার যে ফ্লোটা ছিল, ফ্লোটা জেড ডিরেকশনে, হ্যাঁ, জেড ডিরেকশনে, এখানে স্পেশাল ডিরেকশন শুধু জেড, এক্স ওয়াই নাই, কিন্তু এই কারণে এটাকে ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন বলা হচ্ছে। দেখো 1750 সালে এটা আবিষ্কৃত হয়েছে। এই ইকুয়েশনটা কিন্তু ইকুয়ালি কম্প্রেসিবল ইনকম্প্রেসিবলের জন্য ভ্যালিড, ইনকম্প্রেসিবল কম্প্রেসিবল উভয়ের জন্য ভ্যালিড। হ্যাঁ, কারণ আমরা এটা উভয়ের জন্য ভ্যালিড ধরতে পারি। হ্যাঁ, ধরতে পারি, তার কারণ হচ্ছে আমাকে ছোট্ট একটু ডিএস ডিস্টেন্স চিন্তা করেছি না, ছোট্ট একটু ডিএস ডিস্টেন্স, ছোট্ট একটু ডিএস ডিস্টেন্স চিন্তা করে আমরা বলতে পারি যে এখানে ডেনসিটি পরিবর্তনটা খুব কম, বা ডেনসিটি কনস্ট্যান্ট বলা যেতে পারে। আচ্ছা, এনিওয়ে, এখন আমি এইটাকে ইউলার ইকুয়েশনকে যদি এখানে জি দ্বারা ভাগ করি, উভয় পক্ষকে জি দ্বারা ভাগ করি, তাহলে এই জি চলে গেল, শুধু ডিজেড থাকবে। হ্যাঁ, এই বি স্কয়ার বাই টু জি, দেখো এই ডিফারেন্সিয়েট ফরম্যাটে একই লিখতে পারি, জি দ্বারা ভাগ করো, এই বি স্কয়ার বাই টু জি কে তুমি ডিফারেন্সিয়েট করো, এইটা চলে আসবে। হুম, সো এইটা এবং এটা কিন্তু ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসবে ইকুয়াল টু 2 ডিপি বাই গামা। হ্যাঁ, আমরা ইন টার্মস অফ গামাতে লিখলাম। তাহলে এটাও ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল ইউলার ইকুয়েশন, বোথ ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। হ্যাঁ, এখন আমাদের কোথায় আসতে হবে? আমাদের আসতে হবে হচ্ছে বার্নৌলি থিওরামে। যাই বার্নৌলি থিওরামে, এখন দেখো এই ইকুয়েশনটা যে বললাম, এটা যদি কম্প্রেসিবল ফ্লুইড হয়, কম্প্রেসিবল ফ্লুইড হয়, হ্যাঁ, কম্প্রেসিবল ফ্লুইড হয়, অ্যাকচুয়াল বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে কম্প্রেসিবল ফ্লুইড হলে তো গামা বা রো কনস্ট্যান্ট না। হ্যাঁ, ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এলিমেন্টের মধ্যে, যদিও আমরা একটু আগে বললাম, ওইটা ধরে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যদি এখন এইটাকে আমি ইন জেনারেল একটা লং ডিস্টেন্স চিন্তা করি, দুইটা পয়েন্ট চিন্তা করি, দুইটা পয়েন্ট যদি খুব দূরে দূরে হয়,
তাহলে কি হবে? কম্প্রেসিবল। তাহলে তুমি এটাকে ইন্টিগ্রেট করার জন্য কি করতে হবে? এখানে প্রেসার এবং রো এর একটা সম্পর্ক লাগবে, তাই না? তাহলে ইউ হ্যাভ টু রিপ্লেস গামা অ্যাজ এ ফাংশন অফ পি, তাই না? কারণ যদি কম্প্রেসিবল ফ্লুইড হয়, এই গামা ইকুয়ালস টু রো জি, এই যে রো আছে, রো প্রেসারের সাথে সাথে পরিবর্তন হবে। তাহলে তোমাকে রো অ্যাজ এ ফাংশন অফ পি, এই রিলেশনটা লাগবে। ওইটাই কিন্তু ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট কি? ইকুয়েশন অফ স্টেট রো এবং পি এর মধ্যে সম্পর্ক, বা গামা এবং পি এর মধ্যে সম্পর্ক ইকুয়েশন অফ স্টেট। তাহলে তুমি ইকুয়েশন স্টেট এখানে অ্যাপ্লাই করে কম্প্রেসিবলের জন্য তুমি এটাকে কনভার্ট করতে পারবা ইকুয়েশনকে। ওকে। আর যদি ইনকম্প্রেসিবল হয়ে যায়, লিকুইড হয়ে যায়, তাহলে গামা কনস্ট্যান্ট, তাহলে সহজে আমি এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারি। গামাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নাও, তাহলে গামাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে ইন্টিগ্রেট করলে ডিপি ইন্টিগ্রেশন পি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বাদ হয়ে গেল বি স্কয়ার বাই 2g, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন বাদ হয়ে গেল জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে আমার বার্নৌলিস থিওরাম চলে আসলো কম্প্রেসিবল ফ্লুইডের জন্য, বার্নৌলিস থিওরাম। ওকে। তাহলে আমরা একইভাবে কিন্তু এই কোয়েশ্চনটা, আচ্ছা আমরা এই কোয়েশ্চন যদি ভেলোসিটি না থাকে, এখানে যদি ভেলোসিটি না থাকে, তাহলে কি পাবো? প্রেসার হেড প্লাস এলিভেশন হেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্যান ইউ রিলেট দিস? ক্যান ইউ রিমেম্বার দিস? আমরা ফ্লুইড স্ট্যাটিকের মধ্যে একটা রিলেশন দেখেছিলাম না? ওই পি ইকুয়াল টু এইচ রো জি, যে ইকুয়েশনটা, ওটাকে ইন্টিগ্রেট করে, হ্যাঁ, ওখানে আমরা এটা পেয়ে ভেলোসিটিকে জিরো বসিয়ে আমরা পেয়েছিলাম না? দেখো একইভাবে এটা, অর্থাৎ তাহলে আমরা এগেইন বার্নৌলিস থিওরাম পেলাম, বাট একই জিনিস আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকেও এই বার্নৌলি থিওরাম পেয়েছি, আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকেও আমরা এই বার্নৌলিস থিওরাম পেয়েছি, একই রকম, বাট আমার অ্যাপ্রোচ ভিন্ন। একটা হচ্ছে এনার্জি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এনার্জি ইকুয়েশন, আর 2 নম্বর হচ্ছে এফ ইকুয়াল টু এম এ থেকে আমরা এটা বের করেছি। আমার এই ইকুয়েশন সলভ যখন করেছি, দেখো এটা অ্যাজাম্পশন কি ছিল? স্টেডিটি তো ঠিকই আছে, প্লাস কিন্তু এটা আইডিয়াল ফ্লুইডের জন্য, এটা আইডিয়াল ফ্লুইডের জন্য ছিল, এটা আইডিয়াল ফ্লুইড। এখন রিয়েল ফ্লুইড হলে, কারণ এখানে ফ্রিকশনাল এনার্জি ফোর্স কিন্তু আমি অ্যাড করি নাই এখানে, এই যে পি ইকুয়াল টু এম এ লিখছি, এফ, এর মধ্যে কিন্তু ফ্রিকশন নাই, ফ্রিকশনাল ফোর্স নাই। ওকে। ফ্রিকশন রিলেটেড টু স্ট্রেসের কোনো ফোর্স নাই, অর্থাৎ এটা আইডিয়ালের জন্য ছিল। ওকে। এখন আমরা কি করব? যদি রিয়েল হয় কি হবে? এখন এটা আইডিয়ালের জন্য যদি রিয়েল হয়, এখন দেখো ইকুয়েশন অফ স্টেডি মোশন অ্যালং এ স্ট্রিম লাইন ফর এ রিয়েল ফ্লুইড। হ্যাঁ, এটা কি? রিয়েল ফ্লুইড। আমরা একইভাবে রিয়েল ফ্লুইড এটা। আচ্ছা, তাহলে সেম প্রিভিয়াসলি যেই আমরা ডায়াগ্রামটা দেখেছি, একটা স্ট্রিম লাইন, এখানে সিলিন্ড্রিক্যাল একটা এলিমেন্ট চিন্তা করব, তার ওজন টোজন এভরিথিং সবকিছু এক, অ্যাকসেপ্ট এখানে একটা অ্যানাদার ফোর্স থাকবে। এই যে ফ্লুইডটা এদিক থেকে এদিকে যখন যাবে, ফ্লুইডটা এই বাম দিক থেকে ডান দিকে যখন যাবে, ইট উইল এক্সপিরিয়েন্স ফ্রিকশন, তাই না? ফ্রিকশন, তাহলে ফ্রিকশনের করেসপন্ডিং একটা ফোর্স থাকবে এফ ইকুয়াল টু এম এ। যে এফ এর মধ্যে প্রেসার যেমন ছিল আগে, গ্রেভিটেশনাল ফোর্স যেমন ছিল, ঠিক তেমনি ফ্রিকশনের জন্য একটা ফোর্স কম্পোনেন্ট থাকবে। হুম। তাহলে এই যে আমরা দেখো ইকুয়েশনটা, এইটা ছিল কি? প্রেসার, আমরা একটু আগে করেছি। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে তোমার গ্রেভিটেশনাল এনার্জির কম্পোনেন্ট। এখান থেকে আরেকটা কম্পোনেন্ট চলে আসছে, ঠিক এটা আগের মতো, এটা আগের মতো, এটা আগের মতো, এটা আগের মতো, এইখানে আরেকটা টার্ম চলে আসছে। হ্যাঁ, ফ্লুইডটা যদি এদিকে ফ্লো করে, তার গতির বিপরীত দিকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ফ্রিকশনাল ফোর্স, দ্যাট মিনস এখানে শিয়ার স্ট্রেস আছে। তাহলে আমরা যদি শিয়ার স্ট্রেসটা কি? প্যারালাল সারফেসে কাজ করবে। তাহলে এই যে এর একটা সিলিন্ডারের যে সারফেস এরিয়া আছে, হ্যাঁ, সারফেস এরিয়া কি? পাই আর এল, সারফেস এরিয়া পাই আর এল, টুয়াইস পাই আর এল, এ ডিএস হচ্ছে এল, টুয়াইস পাই আর এল, সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার, এর মধ্যে স্ট্রেস কাজ করবে শিয়ার স্ট্রেস। তাহলে এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্সের কম্পোনেন্ট। ওকে, ঠিক আছে। এগেইন এটা ফ্লোর বিপরীত মুখে কাজ করবে, এই কারণে মাইনাস। তাহলে এখন এটাকে আগে একটা কম্পোনেন্ট ছিল ডান দিকে একটা, এখন একটা, বাম দিকে দুইটা ছিল, একটা দুইটা, এখানে হচ্ছে একটা তিনটা। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ইন্টিগ্রেট করো, এটাকে সলভ করো এখন। হ্যাঁ, এই পাই স্কয়ার ডিপি, যে এখানে ডি আছে, এখানে আর আছে, হ্যাঁ, ওখানে একটু বসিয়ে টসিয়ে রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে এটা আসবে। এটা এটা আসলো।
এখন এই কোয়েশ্চেন, এবং এটা গামা রো আছে, আমি যদি রোকে গামা ফর্মে নেই তাহলে ডিপি গামা প্লাস ডি বি স্কোয়ার বাই 2g প্লাস ডিএস, এখানে আগে কি ছিল, জিরো ছিল আগে, জিরো নাকি তোমার, হ্যাঁ ডিফারেন্সিয়াল ফর্মে জিরো, আগে ছিল জিরো, হ্যাঁ ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হয়ে যাবে, জিরো ছিল ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আগে এই পাঁচটা কি ছিল, এখানে জিরো ছিল, এখন একটা টার্ম আসছে, এটা কি, ওই যে ফ্রিকশনাল ফোর্স কম্পোনেন্ট, ফ্রিকশনাল ফোর্স কম্পোনেন্ট। আচ্ছা আমরা যাই এগেন, যদি এটা কম্প্রেসিবল ফ্লুইড হয়ে যায় তাহলে এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও, ইন্টিগ্রেট করলে এই পি এবং রো এর একটা রিলেশনশিপ লাগবে, ইকুয়েশন অফ স্টেট লাগবে। ওকে, যদি ইন্টিগ্রেট করো, আর যদি ইনকম্প্রেসিবল ধরো, কম্প্রেসিবল ধরলে তাহলে তোমাকে এই গামা এবং পি এর একটা রিলেশনশিপ লাগবে, ওই এবং গামাটা তোমার এই ডিফারেন্সিয়েশনের ভিতরে চলে যাবে। ওকে, বা ইন্টিগ্রেশন যদি করো ভিতরে থাকবে। আর যদি ইনকম্প্রেসিবল হয়, কনস্ট্যান্ট হয়, এটাকে ইউ ক্যান টেক দিস আউট ফ্রম দ্য ইন্টিগ্রেশন। ওকে, তাহলে আমরা কি দেখতে পেলাম, তাহলে আমরা যদি কম্প্রেসিবল ফ্লুইড হয় ইকুয়েশন অফ স্টেট ইউজ করে ইন্টিগ্রেট করবো, আর যদি না হয় ইনকম্প্রেসিবল হয় গামা কনস্ট্যান্ট ধরবো, গামা কনস্ট্যান্ট ধরে ইন্টিগ্রেট করলে আমার এই চলে আসলো। ঠিক আছে, আমি দুইটা ডেফিনেট ইন্টিগ্রেশন দুইটা পয়েন্টের ইউজ করে করলাম। তাহলে আমরা দেখো চেঞ্জ ইন কি, চেঞ্জ ইন প্রেসার হেড, চেঞ্জ ইন ভেলোসিটি হেড, চেঞ্জ ইন এলিভেশন হেড ইকুয়ালস টু ওই যে ডিএস ছিল ইন্টিগ্রেট, এটা তো টু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, সবগুলো ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশনের ভিতরে ছিল ডিএস, ডিএস এর ইন্টিগ্রেশন করলে টোটাল লেন্থটা হবে এই এল চলে আসলো। ওকে, তাহলে এখন যদি একটু সাজাই, ওই আমরা পি ওয়ান ওয়ান পয়েন্ট হিসেবে পি ওয়ান বি ওয়ান স্কোয়ার টু 2g, প্রেশার এট পয়েন্ট, প্রেশার হেড 8.1, ভেলোসিটি হেড 8.2, 8.1, এলিভেশন হেড 8.1, টোটাল এনার্জি 8.1, এটাকে এ পাশে নিয়ে আসলাম, হ্যাঁ বাই ওয়ান কে এ পাশে নিয়ে আসলাম, মাইনাস এটা ইকুয়ালস টু 8.2। হ্যাঁ, এখন একটু চিন্তা করো তো এই ইকুয়েশনটা কার মতো দেখা যাচ্ছে, আমরা কি ছিল, টোটাল এনার্জি 8.1 প্লাস hm energy added by the machine minus head loss equals to total energy 8.2। তাহলে টোটাল এনার্জি 8.1, এখানে hm নাই, দ্যাট ইজ কোনো মেশিন ডিভাইস নাই, মাইনাস hl ইকুয়াল টু h.2, তাহলে এই জিনিসটা নিঃসন্দেহে এটা, এই যে এই অংশটা এটা hl, তাহলে এটা ফ্রিকশনাল এনার্জি লস। ওকে, হেড লস ডিউ টু দ্য ফ্রিকশন, এটা হেড লস ডিউ টু ফ্রিকশন। তাহলে আমরা এখান থেকে হেড লস ডিউ টু ফ্রিকশনের একটা ডেফিনেশন পেয়ে গেলাম। ঠিক আছে, ইন টার্মস অফ শিয়ার স্ট্রেস। তাহলে আমরা কি পেলাম, এইটা তো বার্নৌলি থিওরাম তাই না, এটা বার্নৌলি থিওরাম ফর রিয়েল, বার্নৌলি থিওরাম ফর রিয়েল রিয়েল ফ্লুইড তাই না, রিয়েল ফ্লুইড, তাহলে এটাকে ডিরেক্টলি বার্নৌলি থিওরাম বলবো না, কারণ রিয়েল ফ্লুইড বললে শেয়ার স্ট্রেস চলে আসবে, এবং শেয়ার স্ট্রেস তোমার শেয়ার স্ট্রেস আসবে, ফ্রিকশন আসবে, তাহলে হেড লস আসবে। বার্নৌলি থিওরামের জন্য তো ওটা আইডিয়াল ফ্লুইডের জন্য সত্য না, ওটা হচ্ছে এটা জিরো হবে, আইডিয়াল ফ্লুইড হলে এটা জিরো, এটা যদি জিরো বসাও তাহলে তুমি বার্নৌলি থিওরাম পেয়ে যাবা। ওকে, সো আমরা এফ ইকুয়াল টু এম এ এই ইকুয়েশন ব্যবহার করে, এই ডেফিনেশন ব্যবহার করে বা এই অ্যাপ্রোচ ফলো করে আমরা রিয়েল এবং আইডিয়াল উভয়ের জন্য এনার্জি ইকুয়েশনটা ডেরাইভ করলাম। আচ্ছা, তো আমাদের কি আছে, তাহলে আমরা এই পর্যন্ত, তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো, আমি একাই বলতেছি, কোনো ইন্টারাকশন নাই, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, না হলে আমি একটু সামনে যাই, পরে শেষ করে স্লাইডগুলো শেষ করে আমি বলতেছি। আচ্ছা, এখানে দেখো আরো দুইটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, হাইড্রোলিক গ্রেড লাইন, এনার্জি লাইন, ডেফিনেশন অফ হাইড্রোলিক গ্রেড লাইন, এনার্জি লাইন। আমরা এইটাতে যাওয়ার আগে দুইটা বেসিক বিষয় লাগবে, আমরা জানি জেড এলিভেশন হেড প্লাস প্রেসার হেড, এই দুটাকে আমরা একত্রে কি বলি, স্ট্যাটিক হেড, এবং এটা পাইজোমিটার টিউব দিয়ে আমরা মেজার করতে পারি। আর একটা হচ্ছে টোটাল হেড, এলিভেশন হেড প্লাস প্রেসার হেড, দ্যাট ইজ স্ট্যাটিক হেড প্লাস ভেলোসিটি হেড, মিলিয়ে হবে টোটাল হেড তাই না। আচ্ছা, ওইটা আমরা কি পিটুইটারি টিউব দিয়ে মেজার করি। আচ্ছা, এখন হাইড্রোলিক গ্রেড লাইন, এনার্জি লাইন কি, হ্যাঁ এগুলা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেমের মধ্যে, ইঞ্জিনিয়ারিং ডেমনস্ট্রেশনের মধ্যে এই লাইনগুলো ব্যবহৃত হয়, হ্যাঁ খুব ফ্রিকোয়েন্টলি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেখো এখান থেকে বলতে পারি, ধরো একটা ফ্লো হচ্ছে, এই যে একটা টিউব, একটা ফ্লো পাথ, এ হচ্ছে ফ্লো পাথ, হ্যাঁ এই হচ্ছে ওয়াল, এ হচ্ছে ওয়াল, এটা একটা পাইপ, হ্যাঁ। আচ্ছা,
আমরা এই একটা লোকেশন, এই লোকেশনের মধ্যে স্ট্যাটিক হেড, সে এই পয়েন্টের স্ট্যাটিক হেড মেজার করার জন্য একটা পাইজোমিটার টিউব সেট করেছি। হ্যাঁ, আবার কি সেট করেছি, আবার টোটাল হেড মেজার করার জন্য একটা কি করেছি, একটা পিটট টিউব সেট করেছি। আবার অ্যানাদার পজিশন চিন্তা করো, এখানে আমি পাইজোমিটার টিউব সেট করেছি, আমি পিটট টিউব সেট করেছি। হ্যাঁ, এখন হাইড্রোলিক গ্রেড লাইনগুলা কি, অ্যালং দ্য ফ্লো ডাইরেকশন, বিভিন্ন পয়েন্টের স্ট্যাটিক হেড গুলো দিয়ে যে লাইন তৈরি হবে, আমি অ্যালং দ্য ফ্লোর চ্যানেল, এখানে যদি একটা 0.1 হয়, এখানে একটা 0.2 হয়, এখানে 0.3 হয়, এখানে 0.4 হয়, এখানে 0.5 হয়, এই যে 1 2 3 4 5 প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং যে স্ট্যাটিক হেড জেড প্লাস পি, অর্থাৎ পাইজোমিটার টিউবের যে রিডিং, সেই রিডিং গুলা কানেক্ট করলে তুমি পাবা হচ্ছে কি, পাবা হাইড্রোলিক গ্রেড লাইন। তাহলে অ্যালং দ্য ফ্লো ডিরেকশন, একটা ফ্লুইডের মধ্যে অ্যালং দ্য ফ্লো ডিরেকশন, একটা ফ্লুইডের মধ্যে অ্যালং দ্য ফ্লো ডিরেকশন, আমি যদি স্ট্যাটিক হেড গুলাকে কানেক্ট করে একটা লাইন পাই, সেটা হাইড্রোলিক গ্রেড লাইন। আর এনার্জি লাইন কি, অ্যালং দ্য ফ্লো চ্যানেল, আমি যদি টোটাল হেডের পয়েন্ট গুলাকে কানেক্ট করে একটা যে লাইনটা পাই, সেটা হচ্ছে এনার্জি লাইন। তাহলে টোটাল হেড কার রিডিং থেকে আসবে, পিটট টিউব অ্যালং দ্য ফ্লো চ্যানেল 1 2 3 4 5, প্রত্যেকটা পয়েন্টে ধরো একটা করে পিটট টিউব আছে, প্রত্যেকটা পয়েন্টে যে রিডিং, সেই রিডিং গুলা কানেক্ট করবা, তাহলে তুমি পাবা এনার্জি লাইন। তাহলে এনার্জি গ্রেড লাইন মিনস টোটাল এনার্জি লাইন, হাইড্রোলিক গ্রেড লাইনস মিন দ্য লাইন অফ স্ট্যাটিক হেড। ওকে, লাইনস অফ স্ট্যাটিক হেড ফর ভেরিয়াস পয়েন্ট। তাহলে আমরা এনার্জি হেডলাইন এবং দুটার মধ্যে ডিফারেন্সটা কি, দুটার ডিফারেন্স হচ্ছে, যদি তো মনে করো এই পয়েন্ট হচ্ছে এত স্ট্যাটিক হেড, এটা এই পয়েন্ট থেকে স্ট্যাটিক হেড হয়, তাহলে এইটা থেকে ডিফারেন্স হচ্ছে ভেলোসিটি হেড। তাহলে দুটার মধ্যে ডিফারেন্সটা কি, ভেলোসিটি হেডের ডিফারেন্স থাকবে। ওকে, এখন ফ্লুইডটা যদি আইডিয়াল হয়, ধরো এই ফ্লুইডটা যাচ্ছে, যদি আইডিয়াল হয় তাহলে কি হবে, আইডিয়াল হলে এটা তো ফ্রিকশনলেস, আইডিয়াল হলে কি, আইডিয়াল হলে প্রত্যেকটা পয়েন্টের টোটাল এনার্জি সমান থাকবে। তাহলে আইডিয়াল ফ্লুইডের জন্য এনার্জি লাইন কনস্ট্যান্ট, এই তোমার এরকম প্যারালাল হবে, হরিজন্টাল। তাহলে আইডিয়াল ফ্লুইডের জন্য এনার্জি গ্রেড লাইন হরিজন্টাল, এনার্জি গ্রেড লাইন আইডিয়ালের জন্য হরিজন্টাল, এনার্জি গ্রেড লাইন আইডিয়ালের জন্য হরিজন্টাল। এগেইন যদি, আর এই দুটো ডিফারেন্স কি, এইটা থেকে ভেলোসিটি হেডটা মাইনাস করে করে যেটা পাবা, ধরো এই হচ্ছে, যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু ড্র হাইড্রোলিক গ্রেড লাইন ফ্রম এনার্জি লাইন, কি করবা, তাহলে প্রত্যেকটা পয়েন্টের এই যে রিডিং গুলো আছে, এখান থেকে ড্রপ করবা কি, ভেলোসিটি হেড, এখান থেকে ড্রপ করবা ভেলোসিটি হেড, কানেক্ট করবা যেটা, সেটা হয়ে যাবে হাইড্রোলিক গ্রেড লাইন। ওকে, যদি আমরা একটা উদাহরণ দিই, ধরো এই একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কি উদাহরণটা, ধরো এইখানে একটা রিজার্ভিয়ার আছে ওয়াটার, এই পর্যন্ত হচ্ছে এলিভেশন, সারফেসটা এখানে, এটার মধ্যে পানি আছে। হ্যাঁ, সো এইখানে একটা পাইপ, এখানে একটা পাম্প আছে, এই একটা পাইপ, তাহলে এই পাম্প দিয়ে এখান থেকে আমি পানিকে ড্র করে নিয়ে এখানে ডিসচার্জ করছি। তোমাকে বললো হচ্ছে এই সিস্টেমের জন্য, ফুল কমপ্লিট সিস্টেমের জন্য এনার্জি গ্রেড লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইন ড্র করো, এনার্জি গ্রেড লাইন এবং হাইড্রোলিক গ্রেড লাইন ড্র করতে বলছে তোমাকে। হুম, আচ্ছা, তাহলে দেখি আমরা একবারে এই পয়েন্ট থেকে শুরু করি। এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের এনার্জি কত, এই পয়েন্টটা কি ফিক্সড, এই পয়েন্টের, হ্যাঁ তোমাদের ওই এই পয়েন্ট তোমাদের, আমরা এনার্জি ব্যালেন্সটাকে কিভাবে সলভ করব, আরো কিছু কিছু কৌশল আছে, এটা আমরা আজকেই একটা ভালো স্লাইড আসতেছে, সেটাতে আমরা দেখব। এখন একটু তোমার কাছে একটু সাডেন মনে হতে পারে, সে এই যে এই পয়েন্ট আমি, হ্যাঁ একটু আপাতত ধরো এটা টোটাল এনার্জি হচ্ছে এই এখানে। হুম, আমি যদি এটাকে রেফারেন্স লাইন চিন্তা করি, এই যে লাইনটা গেছে, যদি বা এটাকে আমি রেফারেন্স লাইন চিন্তা করি, আমি সে ধরলাম এই পয়েন্টের এনার্জি হচ্ছে টোটাল এনার্জি এত। হ্যাঁ, এখন ফ্লুইড এদিক থেকে তো পরিবর্তন নাই, এই যে যাচ্ছে, হ্যাঁ, ফ্লুইড ফ্লো হচ্ছে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের এনার্জি হচ্ছে এটা। হ্যাঁ, ফ্লুইড এদিকে যাচ্ছে,
তাহলে এটা যেহেতু রিয়েল ফ্লুইড, তার মধ্যে কি হবে, ফ্রিকশনাল এনার্জি লস হবে। তাহলে এই পয়েন্টে ধরো টোটাল হেড এই পর্যন্ত। হ্যাঁ, এখন মুভ করো, মুভ করতেছি, মুভ করলে কি টোটাল হেডটা কমে যাবে, কারণ কি ফ্রিকশনাল এনার্জি লস আছে। ঠিক আছে, তাহলে এই যে উপরে এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছ, আই এম টকিং অ্যাবাউট উপরেরটা, আপার ওয়ান, নিচেরটা পরে বলতেছি। তাহলে এই পয়েন্টে এনার্জি ছিল এত। হ্যাঁ, এই যে পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্ট বা এই পয়েন্টে এনার্জি ছিল এত। এখন তুমি এদিকে মুভ করতেছো, রিয়েল ফ্লুইড, ফ্রিকশনাল লস হবে, তাহলে এনার্জিটা আস্তে আস্তে কন্টিনিউসলি কমবে, কমে 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 এই পর্যন্ত আসলো। তাহলে আমি কি বলতে পারি, এখান থেকে এই পর্যন্ত যে যদি এল লেন্থ হয়, এল লেন্থে টোটাল হেড লস হচ্ছে এতটুকু, হেড লস ডিউ টু ফ্রিকশন। তাহলে এইখানে যে এনার্জি এটা থাকে, আর এই টোটাল এনার্জি কমছে হচ্ছে হেড লস। তাহলে এখান থেকে এতটুকু বাদ দিয়ে এই যে একটা লাইন পাবা, এই লাইনটাকে কানেক্ট করো, তাহলে হচ্ছে তোমার কি পাবলা, এই অ্যাক্রসে এই লেন্থ বরাবর এনার্জি গ্রেড লাইন। ওকে, এনার্জি গ্রেড লাইন। ওকে, টোটাল এই পয়েন্টে ছিল, এখান থেকে কন্টিনিউয়াসলি যেহেতু হেড লস হচ্ছে, যতই মুভ করতেছো হেড লস হচ্ছে না, ডিউ টু ফ্রিকশন, কমতেছে কমতেছে কমতেছে, একবার লিনিয়ার হবে কিন্তু, কমে এই পয়েন্টে আসলো। তাহলে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের এনার্জি ডিফারেন্সটা কি, দ্যাট মিনস এই টোটাল পাইপে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হেড লস হচ্ছে ডিউ টু ফ্রিকশন। তাহলে এই পয়েন্টে আসলা, এখন আসার পর এই পয়েন্টে আসলাম, এখন তুমি পাম্প দিয়েছো, পাম্প মানে কি এনার্জি অ্যাড করে, তাহলে পাম্প ধাম করে তার মধ্যে এনার্জি অ্যাড করলো। তাহলে এই ছোট্ট একটু ডিফারেন্সের এই কারণে, একটু ডিস্টেন্স ডিফারেন্সের কারণে দেখো এনার্জিটা কিন্তু অনেক বেড়ে গেছে, এই পয়েন্টে উঠে গেছে, কারণ এই যে H24 হেড অ্যাড করছে, 24 মিটার অ্যাড করছে এই পাম্পে। ঠিক আছে, তাহলে এইটার সাকশন, এটার ডিসচার্জ, সাকশনে ছিল এখানে পয়েন্ট প্রেশার, এখানে 24 যোগ হয়েছে, তাহলে ডিসচার্জে এই প্রেশার, এই পয়েন্ট থেকে জাস্ট একটু দূরে ডিস্টেন্সে এই প্রেশার হয়ে গেল, টোটাল টোটাল এনার্জি হয়ে গেল এত। ওকে, এখন মুভ করো, এখন এই দিক দিয়ে তুমি যদি মুভ করো, তাহলে রিয়েল ফ্লুইড, এখানেও কিন্তু হেড লস হবে, তাই না, হেড লস হবে। তাহলে আমি টোটাল হেড লস ধরলাম এখানে কত, এনাদার HL। হ্যাঁ, তাহলে এই যে এখানে এই পয়েন্ট ছিল, এনাদার HL পর্যন্ত কমছে, কমে এই পয়েন্টে আসলো। হ্যাঁ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিফারেন্স, এই যে এবং এটা, এই দুটা ডিফারেন্স হচ্ছে HL, এইখানকার HLটা। তাহলে এখানে টোটাল এনার্জি হতো এটা। তাহলে এই হচ্ছে এই যে লাইনটা উপরেরটা, আপার ওয়ান, আপার ওয়ান, দিস দিস আপার ওয়ান, এটা হচ্ছে এনার্জি গ্রেড লাইন ফ্রম এই যে এখান থেকে এই পর্যন্ত, এনার্জি গ্রেড লাইন। ওকে, টোটাল এনার্জির যে লাইনটা। এখন হাইড্রোলিক গ্রেড লাইন কি হবে তাহলে, হাইড্রোলিক গ্রেড লাইন হবে, হাইড্রোলিক গ্রেড লাইন কি, এই এনার্জি থেকে তুমি, এই যে এনার্জি লাইনটা ছিল, এটা তো টোটাল, তুমি এইখান থেকে জাস্ট ভেলোসিটি হেডটা বাদ দিবা, তাহলে এই লাইন বরাবর এখান থেকে ভেলোসিটি হেডটা বাদ যাবে, তাহলে এখানকার ভেলোসিটি কি, v1² / 2g। এখানে তো ভেলোসিটি হেড কনস্ট্যান্ট, যেহেতু ক্রস সেকশন কনস্ট্যান্ট, ক্রস সেকশন কনস্ট্যান্ট, ভলিউমেট্রিক স্টেডি স্টেট ভলিউমেট্রিক ফ্লো রেট কনস্ট্যান্ট, তাহলে কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, তাহলে ভেলোসিটি হেড এই থ্রু আউট দিস ভেলোসিটি হেড কনস্ট্যান্ট। তাহলে এই যে লাইন আপার ওয়ান, তার ঠিক একটু নিচ দিয়ে যাবে হচ্ছে লোয়ার ওয়ান, এই কতটুকু নিচে নামবে, ওই ডিস্টেন্সটা হচ্ছে ভেলোসিটি হেড বি, এখানে যদি 1 হয়, v1²/2g। ওকে, তাহলে এই লাইন থেকে v1²/2g একটু কমিয়ে নিচে একটা প্যারালাল লাইন যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ওয়ান, হচ্ছে এই বরাবর কি হচ্ছে তোমার হাইড্রোলিক গ্রেড লাইন। ওকে, তা ধুম করে উপরে উঠে গেল, প্রেশার বাড়লো, তাহলে এই যে যাচ্ছে। হুম, এখন এই যে আবার তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে তোমার এনার্জি গ্রেড লাইন, ঠিক এটা থেকে এই লাইন বরাবর যে ভেলোসিটি হেড ছিল, ঠিক ভেলোসিটি হেডটা বাদ দাও, কনস্ট্যান্ট কিন্তু, কারণ একে যেহেতু ক্রস সেকশন কনস্ট্যান্ট, ভলিউমেট্রিক ফ্লো রেট কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট, অবশ্যই ভেলোসিটি হেড কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা থেকে একটু ডিস্টেন্স কমিয়ে এই যে প্যারালাল লাইন গেল, এটা হচ্ছে তাহলে এই সিস্টেমের জন্য উপরের আপার দিস ওয়ান, উপরেরটা হচ্ছে এনার্জি লাইন, ইএল এনার্জি লাইন, আর নিচেরটা কি হচ্ছে, এই যে নিচে যে সেকেন্ড লাইনটা যাচ্ছে, নিচে যে সেকেন্ড লাইনটা যাচ্ছে, এটা হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। তাহলে আমরা, হুম, আমরা আজকে এই পর্যন্ত, আমরা আজকে আর ফার্দার ওখানে যাচ্ছি না, আমরা হাইড্রোলিক গ্রেড লাইন, এনার্জি গ্রেড লাইন পর্যন্ত আমরা থাকলাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন, আমরা প্রেজেন্টেশনটা স্টপ করলাম, আলোচনা কন্টিনিউ করব।
ওকে, সো আমরা আজকে যতটুকু পড়েছি, শেষে কি পড়লাম? এনার্জি গ্রেড লাইন আর হচ্ছে হাইড্রোলিক গ্রেড লাইন। হ্যাঁ, প্রথম দিক থেকে যদি চিন্তা করি, আমার প্রথম দিক চিন্তা করলে এনার্জি ইকুয়েশন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আসার পর বার্নৌলি থিওরামে গিয়েছি, তারপর ওটাকে বিভিন্ন হেড গুলো দেখলাম, তারপর হচ্ছে পাওয়ার ইকুয়েশনটা দেখলাম, তারপর হচ্ছে আমরা এনার্জি লাইন ডেভেলপ করলাম ফ্রম নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ ইকুয়াল টু এম এ, একটা আইডিয়ালের জন্য, আর একটা কি ছিল, একটা রিয়েল ফ্লুইডের জন্য। ওকে, ওটাকে আমরা কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল দুইটা কেসের জন্য আলোচনা করেছি। ওর পর চলে আসলাম হচ্ছে কেভিটেশন, আর একটা টার্ম ছিল আমাদের। তারপর হচ্ছিল তোমার কি, তারপর হচ্ছে তোমার এই হাইড্রোলিক গ্রেড লাইন, এনার্জি গ্রেড লাইন। আমাদের এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত থাকবে। আমরা ঈদের পর ফার্দার আলোচনা করব। সো এই পর্যন্ত আজকে যতটুকু হলো, কুইকলি যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলো, আমি আই ক্যান এক্সপ্লেইন মোর। যাদের অ্যাটেন্ডেন্স বাকি আছে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। আমার রেকর্ডিং বন্ধ করলে কিন্তু চ্যাটের মধ্যে ওই তোমার অ্যাটেন্ডেন্সটা রেকর্ড হবে না। যারা এখন পর্যন্ত ক্লাসে আছো দিয়ে দাও। ওকে, মনে হয় আমি পেয়ে গিয়েছি। আমি রেকর্ডিংটা ক্লোজ করলাম।